আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আমাদের ফার্স্ট সেমিস্টারে খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, বেসিক্স অফ স্পোর্টস সাইকোলজি অ্যান্ড ফিজিওলজি। সো বেসিক্স অফ স্পোর্টস সাইকোলজি অ্যান্ড ফিজিওলজি আমি আগেও বলেছি আপনাদের প্রিভিয়াস ক্লাসে যে এই সাবজেক্টে ৩-৪টা সাবজেক্ট মার্জ করে এখানে একটা সাবজেক্ট নিয়ে আসা হয়েছে। এখানে সাইকোলজি আছে, এখানে ফিজিওলজি আছে, এখানে ফিজিওথেরাপির কিছু বিষয় আছে, এখানে অ্যানাটমির কিছু বিষয় আছে। সো এই সাবজেক্টটা আমাদের অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার আমাদের জন্য একটু কঠিন মনে হলেও এই সাবজেক্টটা সম্পর্কে ধারণা রাখা আমাদের খুবই জরুরি। সো আমরা প্রিভিয়াসলি এর ২টা ক্লাস আমরা এই সাবজেক্টে পেয়েছি। আজকে এটার আমাদের ৩য় ক্লাস। সো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস এর সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত। যেমন প্রথমে আমরা স্পোর্টস ইনজুরি নিয়ে কথা বলবো। সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে। তো আমরা আজকের ক্লাসে প্রথমে আমরা আলোচনা করব স্পোর্টস ইনজুরি নিয়ে। স্পোর্টস ইনজুরির কারণ বা স্পোর্টস ইনজুরি কি, স্পোর্টস ইনজুরির কারণ, এগুলো আমরা জানতে পারবো। আমরা বেসিক্যালি এই যে কোর্সটা, এখানে আমরা আমাদের সিলেবাস ওরিয়েন্টেড কন্টেন্ট গুলো সাজানো। সিলেবাসে যেটা আছে সেটাই এখানে সাজানো, অতিরিক্ত তেমন কিছু নাই, অতিরিক্ত তেমন কিছু রাখিনি। তবে আমরা যে স্পোর্টস ইনজুরি কি বা স্পোর্টস ইনজুরি কাকে বলে, এটা যদি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করি, কেউ কি একটু মানে বলতে পারবেন বা কেউ শেয়ার করতে চান স্পোর্টস ইনজুরি বলতে কি বুঝেন? স্যার স্পোর্টস জি ইনজুরি স্যার। খেলার সাথে স্যার সম্পর্কিত। খেলতে গিয়ে যখন কেউ আঘাত পেয়ে ইনজুরিতে হয়, ওইটাই মনে হয় স্যার। ওকে ফাইন। আর কেউ? থ্যাংক ইউ। স্যার খেলতে গিয়ে অ্যাঙ্গেলে লাগে এবং লিগামেন্ট ছিঁড়ে যায় এবং পেশিতে টান লাগে, দৌড়াতে পারে না স্যার, এটা বলা হয় স্যার ইনজুরি স্যার। কোন আঘাত পাওয়া স্যার, এটাকে বলা ইনজুরি স্যার, স্পোর্টস ইনজুরি। আর স্পোর্টস ইনজুরি বলতে সাধারণত এটা খেলাধুলা বা ব্যায়ামের সময় ঘটে। ওকে ফাইন, স্যার, সবাই ভালো বলেন। জি অত্যধিক বলেন। অনুশীলন অতিরিক্ত খেলার জন্য যে আঘাতটা লাগে সেটাই ইনজুরি স্যার। ওকে ফাইন, থ্যাংক ইউ। স্যার আমি একটু সবার শেয়ার কথা করতাম স্যার। জি বলেন। একটা প্লেয়ার যখন খেলারত অবস্থায় তার ফিজিক্যালি কোনো আঘাতপ্রাপ্ত হয় এবং সেই আঘাতের কারণে এবং সে খেলার অনুপযোগী হয়ে পড়ে, সেই মুহূর্তকে ওই প্লেয়ারের ইনজুরি বলা হয়। ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আমরা স্পোর্টস ইনজুরি কি? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। আপনি কি বলতে চাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি না। ওকে থ্যাংক ইউ। সো আসসালামু আলাইকুম স্যার, আওলাদ বলছিলাম। জি আওলাদ সাহেব বলেন। স্যার আমি কি বলবো? জি শিওর। স্যার এক কথা হচ্ছে, ইনজুরি বলতে বোঝা যাচ্ছে যে আমি যে বিষয়টা নিয়ে খেলবো, সেটা ক্রিকেট হোক বা যে কোনো ধরনের খেলা, সেই খেলাটার সঠিক নিয়ম কানুন না জেনে কোনো কিছুতে নেমেই ওই খেলাটা সম্পর্কে আমি নিজেকে ইনভলভ করলাম এবং অত্যাধিক ভাবে খেলাতে আসক্ত হওয়ার কারণে যে আমার মানে কি বলে এটাকে, পেরেশানি বা ব্যথা বা যেটাই আমি পেলাম, এইটা হচ্ছে এক কথা ইনজুরি। ওকে আচ্ছা, থ্যাংক ইউ। আমরা সবার মতামত শুনলাম। আমরা একটু দেখি আসলে স্পোর্টস ইনজুরি কি বলে। স্পোর্টস ইনজুরি বলতে যে ইংরেজিতে একটা ডেফিনেশন আছে এরকম, ঠিক, স্পোর্টস ইনজুরিজ রিফার্স টু দ্য কাইন্ড অফ ইনজুরি। স্পোর্টস ইনজুরি বলতে ইনজুরির এমন একটা প্রকার বোঝায় দ্যাট অকার ডিউরিং স্পোর্টস অর এক্সারসাইজ, যেটা সংগঠিত হয়, যেটা হয়ে থাকে কখন? ডিউরিং স্পোর্টস অর এক্সারসাইজ। অর্থাৎ খুব সহজ বাংলায় যদি আমরা বলে থাকি, সহজ বাংলায় যদি আমি বলি
যে স্পোর্টস ইনজুরি হচ্ছে ইনজুরির এক প্রকার ইনজুরি যেটা খেলাধুলা করার সময় হয়ে থাকে। খেলাধুলা অথবা এক্সারসাইজের সময় যে ইনজুরিটা হয় বা যে ইনজুরি ঘটে সেটাই হচ্ছে স্পোর্টস ইনজুরি। এখন কেন বলছি যে শুধুমাত্র খেলাধুলা এবং এক্সারসাইজের সময়? কারণ হচ্ছে ফর এক্সাম্পল আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, সামহাউ কোনো না কোনো ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, বা আমরা অ্যাজ ইউজুয়াল সচরাচর অনেক নিউজ পাই রোড অ্যাক্সিডেন্ট। সেটা কি আমরা স্পোর্টস ইনজুরি বলতে পারবো? পারবো না স্যার। তো স্পোর্টস না স্যার, ইনজুরি বলতে হচ্ছে পারবো না। রিলেটেড টু স্পোর্টস অর না এক্সারসাইজ। স্যার। স্পোর্টস ইনজুরি খুব সংক্ষেপে এই ধারণাটা একটু সবাই মাথার মধ্যে গেঁথে নেন যে স্পোর্টস ইনজুরি মিন্স খেলাধুলার সাথে সম্পৃক্ত, খেলাধুলা করার সময় অথবা ব্যায়াম করার সময় যদি ইনজুরি হয় সেটাই হচ্ছে স্পোর্টস ইনজুরি, বা যে ইনজুরি হয়ে থাকে সেটাই স্পোর্টস ইনজুরি। আমার কথা বুঝতে পেরেছেন? জি জি স্যার। যখন আমরা খেলাধুলা করি বা যখন আমরা খেলাধুলায় অংশগ্রহণ করি বা এক্সারসাইজ করি, ব্যায়াম করি, এই সময় যদি কোনো ইনজুরি হয়ে থাকে সেটাই হচ্ছে স্পোর্টস ইনজুরি। এর চেয়ে সহজ ভাষা আর নাই। সবাই কি ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, ফাইন। সো এক কথায় খেলাধুলা ব্যায়াম করার সময় যে ইনজুরি হয় সেটাই হচ্ছে স্পোর্টস ইনজুরি। স্পোর্টস ইনজুরি বিভিন্ন কারণে হতে পারে, মাল্টিপল রিজন হতে পারে। আপনারা কেউ কেউ সরাসরি কারণ বলেছেন যে অতিরিক্ত বা ভুল টেকনিক ব্যবহার করার কারণে, বা লম্বা সময় ধরে খেললে, বা নিয়ম না জেনে খেললে, এরকম মাল্টিপল বলেছেন। সেটা একটা প্রকার, সেটা একটা রিজন হতে পারে যে স্পোর্টস ইনজুরি কেন হয়, সেটার একটা রিজন হতে পারে। তো স্পোর্টস ইনজুরি বিভিন্ন কারণে হতে পারে। এটা ডিপেন্ড করে সাধারণত যে স্পোর্টস পারসন তাদের অ্যাক্টিভিটিজের উপরে, কোন ধরনের অ্যাক্টিভিটিস তারা করছে সেই অ্যাক্টিভিটিজের উপরে ডিপেন্ড করতে পারে। অনুশীলনের পদ্ধতি, কিভাবে প্র্যাকটিস করছে, শারীরিক অবস্থার উপর নির্ভর করে। সো ফিজিক্যাল কন্ডিশনের উপরেও এটা ডিপেন্ড করে যে আপনি কোন কন্ডিশনে কিভাবে প্র্যাকটিস করছেন, কেমন অনুশীলন করছেন, সেটার উপরে এটা ডিপেন্ড করতে পারে। স্পোর্টস ইনজুরির সাধারণ কিছু কারণ আমরা একটু খেয়াল করব যে কি কি কারণে স্পোর্টস ইনজুরি হয়। ফর এক্সাম্পল, কেউ খেলতে গেল ফুটবল খেলায় গ্রামগঞ্জে যেটা হয়, কারো কারো পা ভেঙে যেতে পারে, কারো হাত ভেঙে যেতে পারে, কারো মাথা ফেটে যেতে পারে, হয় না? এরকম হয় কি না? জি স্যার হয়। হয়, এটা খুব কমন। সো এটা হতেই পারে। সো কেন আসলে এগুলো হয়? এছাড়াও কারোর অ্যাঙ্কেল টুইস্ট হতে পারে। অ্যাঙ্কেল আমাদের হচ্ছে অ্যাঙ্কেল যে জয়েন্টটা আছে, এই অ্যাঙ্কেল জয়েন্ট থেকে হচ্ছে মানে জয়েন্টটা ছাড়িয়ে যেতে পারে। আমাদের শোল্ডার ডিসলোকেট হতে পারে, আমাদের লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, মাসেল পুল করতে পারে। অনেক ধরনের স্পোর্টস ইনজুরি আছে। সো এগুলো সচরাচর কেন হয়, ইন জেনারেল আমরা কিছু পয়েন্ট দেখব। নাম্বার 1, ওভার ট্রেনিং। নাম্বার 1 কি? ওভার ওভারট্রেনিং। ওভার ট্রেনিং মিন্স অতিরিক্ত অনুশীলন। আপনার যেটা প্রয়োজনের তুলনায় আপনি অতিরিক্ত মেন্টাল প্রেসার নিচ্ছেন, অতিরিক্ত ফিজিক্যাল প্রেসার নিচ্ছেন। ফর এক্সাম্পল, আপনার অ্যাবিলিটি আছে 1 ঘন্টা ট্রেনিং করা, আপনি 1.5 ঘন্টা ট্রেনিং করছেন বা তার বেশি ট্রেনিং করছেন, তখন আপনার শরীরের চাহিদা অনুযায়ী, আমাদের প্রত্যেকের তো এক একজনের শরীরের মেকানিজম এক এক রকম, এক একজনের লোড নেওয়ার ক্যাপাসিটি এক এক রকম। আমি শিক্ষকতা করি, আমাকে যদি এখন ওই যে রাজমিস্ত্রির কাজে ঢুকায় দেন, আমি কি পারবো? না স্যার। পারবো না। আমি হয়তো কিছুক্ষণ সাপোর্ট দিতে পারবো, স্পেসিফিক কিছু কাজে কিছুক্ষণ সাপোর্ট দিতে পারবো। আমাকে যদি ডে লেবারদের মতো পরিশ্রম করান, আমি কি ঠিক থাকবো? না আমার কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে, আমি অসুস্থ হয়ে পড়বো, রাইট? সো সেম থিং ওভার ট্রেনিং। আপনার ক্ষমতা আছে 1 কিলোমিটার দৌড়ানো, আপনি যদি 2 কিলোমিটার দৌড়ান তাহলে নিশ্চয়ই আপনার অসুবিধায় পড়বেন। আপনার বাইকে তেল আছে 1 লিটার, আপনার বাইক 1 লিটারে 40 কিলোমিটার যায়, আপনি কি চাইলেও 50 কিলোমিটার যেতে পারবেন?
না স্যার। পারবেন না। সো আমাদের প্রত্যেকের আমাদের যে ফুড হ্যাবিট, প্রত্যেকের ইচ এন্ড ইন্ডিভিজুয়াল মানুষের ফুড হ্যাবিট ডিফারেন্ট। আপনি দিনে যে পরিমাণ ক্যালোরি খাচ্ছেন বা খরচ করছেন, আপনার খাওয়া এবং খরচ করা এটার মানে এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে সেটা ইউটিলাইজ করছেন। বদিউজ্জামান একটু মিউট করে রাখেন। আমরা যখন জিজ্ঞাসা করব তখন আনমিউট করে কথা বলবেন, আর বাকি সময়টা মানে আনমিউট করে কথা বললেও আবার সাথে সাথে মিউট করে রাখবেন। থ্যাংক ইউ। সো কেন বলছি প্রত্যেকটা মানুষের কাজের ধরন, তার শারীরিক গঠনের উপর ভিত্তি করে ক্যালোরি প্রয়োজন হয়। আপনার হাইট 5 ফিট 10 ইঞ্চি, আপনার ওয়েট আছে ওরকম স্ট্যান্ডার্ড ওয়েট, আপনার বিএমআই স্ট্যান্ডার্ড, সো আপনার যে পরিমাণ ক্যালোরি লাগবে একটা বাচ্চার তো সেই পরিমাণ ক্যালোরি দরকার না, একটা মুরব্বী মানুষের তো সেই পরিমাণ ক্যালোরি দরকার না। দরকার কি? জি না স্যার। নিশ্চয়ই না। তো এখন এক একজনের শক্তির লেভেলটা এক এক রকম, এক একজনের কর্মক্ষমতা এক এক রকম। আপনার কাজে একজন ওই যে যারা ডে লেবার তাদের মতো কাজ আমরা করতে পারবো না, কারণ তারা ওটাতে অভ্যস্ত। সো আমরা ওরকম ওভার ট্রেনিং এরকম যে পরিমাণ দরকার ওর প্রয়োজনের তুলনায় তো ট্রেনিং করছেন, অতিরিক্ত চাপ নিচ্ছেন, এর কারণে আঘাত পেতে পারেন। যখন আপনার অনেক টায়ার্ডনেস হয়ে যাবে, ফর এক্সাম্পল আপনি ফুটবল খেলছেন, আপনার অ্যাবিলিটি আছে 90 মিনিট খেলার। সো ফুটবল ম্যাচ অনেক সময় নকআউট ম্যাচগুলো 90 মিনিটে যখন ড্র হয় সেই সময় এক্সট্রা আবার 30 মিনিট খেলা হয়। সো ওই এক্সট্রা 30 মিনিট খেলার সময় আপনি যে 90 মিনিট যেভাবে স্বাচ্ছন্দ্যের সাথে খেলেছেন পরের 30 মিনিট কি ওভাবে খেলতে পারবেন না? কারণ কি? আপনার ওইটা খেলার মতো অ্যাবিলিটি নাই। সো আপনার তখন কি ইমব্যালেন্স হয়ে যাবেন, আপনার মাথা ঘুরবে, আপনার বমি হতে পারে, আপনার শরীর তখন আনফিট, মাসেল গুলা উইক হয়ে যাবে, আপনি নিজেই দুর্বল হয়ে যাবেন। সো তখন যে কোনো মুভমেন্টের কারণে আপনি ইনজুর্ড হতে পারেন, আপনি নিজের প্রতি কন্ট্রোলটা হারিয়ে ফেলবেন, এটাই স্বাভাবিক, তাই কি না? সো ওভার ট্রেনিং হচ্ছে ফ্যাক্ট। এরপরে পর্যাপ্ত ওয়ার্ম আপের অভাব, এটা ফার্স্ট প্রায়োরিটি থাকা উচিত। এটা মানে ইনএডুকেট ওয়ার্ম আপ, অপর্যাপ্ত ওয়ার্ম আপ যেটাকে বলি আমরা। পর্যাপ্ত ওয়ার্ম আপের অভাব, খেলাধুলার পূর্বে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ ওয়ার্মিং আপ করা প্রয়োজন, শরীরটাকে ওই খেলার জন্য উপযুক্ত করা, রেডি করা, শরীরটাকে ওয়ার্ম করা, গরম করা, স্পেসিফিক কিছু অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে, রানিং হতে পারে, এক্সারসাইজ হতে পারে, আদার যেভাবেই হোক না কেন। সো ওয়ার্মিং আপটা ভ্যারি করে, এক এক গেমের জন্য ওয়ার্মিং আপ এক এক রকম। সো আপনি যখন ওয়ার্ম আপ করবেন, আপনারা যদি খেলাধুলা দেখে থাকেন দেখবেন যে খেলার আগে একটা সময়, নির্দিষ্ট সময় ধরে খেলোয়াড়রা রেডি হয় কিভাবে? ওই রানিং করে, জাম্পিং করে, বিভিন্ন এক্সারসাইজ করে, এভাবে নিজেদেরকে প্রস্তুত করে, তারপরে খেলায় যায়। এখন গ্রামগঞ্জে আপনি খেয়াল করে দেখবেন, মাঠে ফুটবল খেলা চলছে, একটা প্লেয়ার কম, আপনার এক বন্ধু চলে আসছে, আপনি বললেন এই তাড়াতাড়ি নাম, আর ও লুঙ্গি কাঁচা দিয়ে নেমে গেল। লুঙ্গি কাঁচা দেওয়া বুঝেন? জি স্যার, বুঝি স্যার। বুঝতে পারি। তো এরকম হয় না গ্রামে? জি স্যার, অনেক সময় হয়। হয়। তাহলে ওই যে মানুষটা নামছে মাঠে, আপনার বন্ধু ধরেন মাঠে নামছে, তার কিন্তু পূর্ব কোনো প্রস্তুতি নেই। সে যে মাঠে নামছে তার কোনো পূর্ব কোনো প্রস্তুতি নেই, সে হচ্ছে কোনো এক্সারসাইজ করে নাই, নিজের শরীরটাকে মানে ওয়ার্ম করে নাই। আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন বা ইন জেনারেল সবাই বুঝবেন, আমাদের মাসেলগুলো নরমাল কন্ডিশনে, এখন সবার নরমাল কন্ডিশনে আছে। আপনি যখন রানিং করবেন, এক্সারসাইজ করবেন, আস্তে আস্তে এই মাসেলগুলো হিট প্রডিউস করবে, যার কারণে মাসেলগুলো আরো ফ্লেক্সিবল হবে, মাসেল, টেন্ডন, লিগামেন্ট এগুলো আরো ফ্লেক্সিবল হয়, তখন আপনি ভালো মুভমেন্ট করতে পারবেন। কিন্তু আপনি হঠাৎ করে এখন যদি আপনি জোরে একটা বলে কিক মারেন, আপনার মাসেলে টান লেগে যাবে, কারণ কি? আপনার মাসেল ওই বলটা কিক করার জন্য প্রস্তুত না। আপনারা রাবার দেখেছেন? রাবার নিশ্চয়ই দেখেছেন, রাবার বা গার্ডার। সো রাবার আপনি জোরে টান দিয়ে মানে একবারে যদি প্রথমে জোরে টান দেন এটা ছিঁড়ে যাবে, বাট যদি আপনি আস্তে আস্তে এটাকে হালকা হালকা টান দিতে দিতে লম্বা করেন তখন দেখবেন এটা মানে অনেক লম্বা হয়। এরকম হয় না?
সো আমাদের মাসেল গুলো সেম, মাসেল, আমাদের লিগামেন্ট, আমাদের টেন্ডন, এগুলো সেম। ওয়ার্ম আপ ছাড়া এটা ইনজুরির সম্ভাবনা অনেক বেশি থাকে। ভুল টেকনিক বা ফর্ম, আপনার শরীরের অবস্থা অনুযায়ী, ধরেন আপনি 2 কেজি ওয়েট নিয়ে আপনি জিম করতে পারেন বা এক্সারসাইজ করতে পারেন। আপনি জিমে গিয়েছেন যে আপনি 10 কেজি ওজন নিয়ে জিম করছেন, সো এটা ভুল টেকনিক, ভুল ফর্ম। আপনি যেভাবে অ্যাকচুয়াল টেকনিক সেটা ফলো না করে আপনি র্যান্ডমলি রং টেকনিকে আপনি হচ্ছে এক্সারসাইজ করছেন বা ট্রেনিং করছেন, সে কারণেই ইনজুরি হতে পারে। অতিরিক্ত ক্লান্তি, আপনি টায়ার্ডনেস আপনার কাজ করছে, তো এই ক্লান্ত অবস্থায় যদি আপনি খেলা চালিয়ে যান, যেমনটা বললাম যে 90 মিনিটস ফুটবল খেলার মতো অ্যাবিলিটি আপনার আছে, আপনি আরো 30 মিনিট খেলছেন, ওই যে এক্সট্রা 30 মিনিট খেলছেন, এটা অতিরিক্ত টায়ার্ডনেস এর কারণে, এক্সট্রিম টায়ার্ডনেস বা ফেটিগ এর কারণে এটা হয়ে থাকে, এই ইনজুরির সম্ভাবনা হয়ে থাকে। সরঞ্জাম বা মাঠের ত্রুটি, যদি আপনার কাছে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকে, আপনি ফুটবল খেলছেন, আপনার কাছে শিন গার্ড নাই, শিন গার্ড আমরা অনেকে বলি সেফ গার্ড, শিন গার্ড নাই, সো আপনার পায়ে আঘাত লাগতে পারে। আপনার কাছে বুট নাই, ফুটবল খেলার জুতা নাই, আপনার আঘাত লাগতে পারে। ক্রিকেট খেলছেন, হেলমেট পরেন নাই, মাথা ফেটে যেতেই পারে। গ্লাভস পরেন নাই, ইনজুরি হতে পারে। এবং মাঠের যদি ত্রুটি থাকে, মাঠে যদি গর্ত থাকে, মাঠে যদি ইট, খোয়া, পাথর এইসব থাকে, তাহলেও ইনজুরি হতে পারে। পর্যাপ্ত বিশ্রামের অভাব, আপনার প্রত্যেকটা মানুষের রেস্ট অ্যান্ড স্লিপ, পর্যাপ্ত পরিমাণ রেস্ট এবং স্লিপ যদি না হয়, তাহলে কিন্তু এই আঘাত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ বডি প্রস্তুত থাকে না খেলার জন্য, ওই স্পেসিফিক স্পোর্টস এর জন্য বা এক্সারসাইজের জন্য প্রস্তুত থাকে না। আপনি রাত্রে 3টা 4টা পর্যন্ত জেগে থাকলেন, পরের দিন সকালে ফুটবল খেলছেন, আপনি কি ওরকম ভালো পারফর্ম করতে পারবেন? পারবেন না, বিকজ আপনার রেস্ট, প্রপার রেস্ট আপনি নিতে পারেন না। দুর্ঘটনা বা সংঘর্ষ, খেলাধুলায় দুর্ঘটনা অনেক সময় হয়ে থাকে ইনস্ট্যান্ট, যেটা আপনার কোনো হাত নাই, আপনার কোনো হাত নাই, যেখানে আপনি সবকিছু সরঞ্জাম, মাঠ সব ঠিকঠাক আছে, হঠাৎ করে কেউ এসে আপনার মাথায় আঘাত করলো, বা কেউ এসে আপনার পায়ে এমন ভাবে কিক করলো যে আপনার পা ভেঙে গেল, এরকম হয় না? আপনি ভালোভাবে খেলছেন, কেউ ডেঞ্জার প্লে যেটাকে বলা হয়, কেউ সিরিয়াসলি ডেঞ্জারাস ভাবে খেলছে, তো এরকমের কারণেও কিন্তু ইনজুরি হতে পারে, সংঘর্ষের কারণে। স্যার আমি একটু কথা বলি। জি বলেন। স্যার শুধু যে খেলোয়াড়রাই যে ইনজুরি হবে, এক্ষেত্রে অনেক সময় দেখা যায় রেফারিও ইনজুরি হয় স্যার, দুর্ঘটনার কারণে। হ্যাঁ হতে পারে, রেফারি ইনজুরি হতে পারে, হঠাৎ করে একটা বল রেফারির গায়ে লাগলো, যেমনটা ক্রিকেটে আম্পায়ারের গায়ে বল লাগতে পারে, ক্রিকেট বল। সো একটা সময় ছিল, এই যে মাঝে একটা জিনিস প্রচলন ছিল, আম্পায়াররা প্রোটেকশন দেওয়ার জন্য হাতে একটা রাখতো, যাতে হঠাৎ করে বল আসলে তারা যেন সেভ করতে পারে নিজেদেরকে। আবহাওয়ার অবস্থা, খারাপ অবস্থা, আবহাওয়া যদি থাকে, পিচ্ছিল মাঠ যদি থাকে, অর্থাৎ মাঠ যদি ভালো না হয়, মানে তাপমাত্রা, অনেক সময় দেখা যায় অনেক হিট ওয়েভের মধ্যে খেলা হচ্ছে, সো হঠাৎ করে কেউ স্ট্রোক করতে পারে, হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে। প্রচন্ড ঠান্ডা, এরকম আবহাওয়া যদি অনুকূলে না থাকে, অনেক বৃষ্টি হচ্ছে, এই সময় খেলা হচ্ছে, সেই সময়ও ইনজুরি হতে পারে। সো ইনজুরির কারণ গুলো কি বুঝতে পেরেছেন, কি কি কারণে মূলত ইনজুরি হয়? জি স্যার, বুঝতে জি, পারছি স্যার। স্যার। জি স্যার, বুঝতে পারছি। সবচেয়ে বড় ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে ল্যাক অফ ফিটনেস, যেটাকে বলা হয় জি স্যার। ল্যাক অফ ফিটনেস, ফিটনেসের অভাব। ফিটনেসের অভাব। আপনার ফিটনেস, আমার ফিটনেস ভালো না, এখন আমি যদি ভালোভাবে কি আমি মুভ করতে পারবো, ভালো স্কিল প্রদর্শন করতে পারবো? না, স্যার নিশ্চয়ই না। না স্যার। তারপরে থাকে একজন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছিলেন যে নিয়ম কানুন ঠিক মতো না জানা,
নলেজ অফ রুলস যেটাকে বলা হয়। আপনি খেলার নিয়ম জানেন না ঠিক মতো, বা যে এক্সারসাইজটা করছেন সেটা নিয়ম ঠিক মতো জানেন না। আরো হতে পারে মাসকুলার ইমব্যালেন্স, মাসেল বা আমাদের ফাংশন গুলার ইমব্যালেন্স থাকতে পারে। আপনার এক এক ব্যক্তির ক্ষমতা এক এক রকম, এক একজনের শরীরের গঠন এক এক রকম। আপনারা কেউ এন্ডোমরফো, একটোমরফো, মেসোমরফো এরকম কোন টার্ম পড়েছেন? না স্যার। সো বডি টাইপস আছে, মানুষের বডি টাইপস। সো বডি টাইপস এর উপর ডিপেন্ড করে এক একজন এক এক রকম। এখন একজনের ওজন 100 কেজি, তাকে আপনি দিচ্ছেন ফুটবল খেলতে, সে কি ভালো খেলতে পারবে? না স্যার। সো নো স্যার। এগুলোর উপরে ডিপেন্ড করে, যে মাসকুলার ইমব্যালেন্সের উপরে। সো মোস্ট কমন স্পোর্টস ইনজুরি আমরা একটু দেখবো, যে মোস্ট কমন স্পোর্টস ইনজুরি, খুব কমন যেগুলো হয়ে থাকে, যেমন মাংসপেশির টান, যেটাকে আমরা মাসেল পুল বলি। মাসেল পুল, ঠিক আছে, মাসেল পুল। সো এটাকে মাসেল স্ট্রেনও বলা হয়, কোনো সমস্যা নাই, এটা মাসেল স্ট্রেন, মাসেল পুল সেম। মাংসপেশির অতিরিক্ত প্রসারিত হওয়া, যেমনটা বলছিলাম একটা রাবার আপনি হঠাৎ করে টান দিলে ছিঁড়ে যেতে পারে। সো তেমনি আমাদের মাসেল হঠাৎ করে, ওই যে আপনার বন্ধু লুঙ্গি কাছা দিয়ে মাঠে নেমে গিয়েছে, হুট করে জোরে একটা কিক মারলো, তার পায়ে টান লেগে গিয়েছে, হতেই পারে। হঠাৎ করে জোরে স্পিডে দৌড়েছেন, আপনার অ্যাক্সিডেন্ট হতেই পারে। আপনার কাছে একটা বাইক আছে, সো বাইকে স্পিড আমরা উঠাই কেমন ভাবে? গ্রাজুয়ালি, রাইট? আপনি ধীরে ধীরে স্পিড বাড়ান, ফাঁকা রাস্তা পেলে সেইভাবে স্পিড বাড়ান। প্রথমে যদি আপনি ফুল পিক আপ ধরে রাখেন এবং স্পিড বাড়িয়ে দেন, তাহলে কি অ্যাক্সিডেন্ট হবে না? হবে। অ্যাঙ্কেল স্প্রেন, আমাদের পায়ের গোড়ালির সাথে যে লিগামেন্ট থাকে, এই অনেক সময় দেখা যায় ইমপ্রপার ল্যান্ডিং এর কারণে হতে পারে, অথবা আপনি দৌড়াচ্ছেন, একটা গর্তের মধ্যে পা পড়েছে, তখন এই ল্যান্ডিংটা ভালো হয় না, পা মচকে যাওয়া যেটাকে আমরা বলি, এটা হচ্ছে অ্যাঙ্কেল স্প্রেন। পা যেটাকে আমরা বলি মচকে যাওয়া, সেটা হচ্ছে অ্যাঙ্কেল স্প্রেন। নি ইনজুরি, অনেক সময় হার্ড সারফেসে খেললে হাঁটুতে বা ইমপ্রপার ল্যান্ডিং এর কারণেও হাঁটুতে ইনজুরি হয়ে থাকে। এখানে এসিএল, এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, যেটা আমরা এসিএল লিগামেন্ট বলি, মিনিসকাস টিয়ার, প্যাটেলার টেন্ডোনাইটিস, বিভিন্ন ধরনের ইনজুরি হয়ে থাকে। সো হাঁটুতেও ইনজুরি হয়ে থাকে। গলফার্স এলবো বা টেনিস এলবো, গলফ যারা খেলে বা টেনিস যারা খেলে, তাদের ক্ষেত্রে এই ইনজুরিটা খুবই বেশি হয়। এলবো আমাদের কনুইতে, ঠিক আছে, কনুইতে, অর্থাৎ কনুই বা কবজির যে ভুল ব্যবহার, কনুই হতে পারে, কবজিরও হতে পারে, ভুল ব্যবহারের কারণে বা অতিরিক্ত ব্যবহারের কারণে এই হচ্ছে ইনজুরিটা হতে পারে। শিন স্প্লেন্ট হচ্ছে আমাদের পায়ের যে শিন বোন কোনটা জানেন? স্যার হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত। হ্যাঁ, এই হাড়ের নাম কি অ্যাকচুয়ালি? ওখানে দুইটা হাড় থাকে। স্যার ফিমার মনে হয়, ফিমার। মনে করেন হাঁটু থেকে পায়ের গোড়ালির দিকে এরকম, এইদিকে নিচের দিকে পায়ের অংশ। সো হাঁটু থেকে এই যে শিনবোন, এটা দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। শিনবোন। সো ফিমার হচ্ছে উপরের অংশ, হিপ থেকে যেটা হাঁটু পর্যন্ত, সেটা হচ্ছে ফিমার। আর এখানে আছে হিউমেরাস, না, এটা হচ্ছে টিবিয়া এন্ড ফিবুলা। হিউমেরাস হচ্ছে হাতের অংশ, হাতের শোল্ডার থেকে কনুই পর্যন্ত হিউমেরাস। আর এটা হচ্ছে, এখানে দুইটা বোন থাকে, একটা হচ্ছে টিবিয়া আর একটা হচ্ছে ফেবুলা। বুঝতে পেরেছেন? জি স্যার, টিবিয়া ফিবুলা। টিবিয়া আর ফেবুলা। আর হিউমেরাস যেটা আপনারা বলছেন ফিমার, মানবদেহের সবচেয়ে বড় হাড়, সেটা হচ্ছে এই যে আমরা যেটা থাই বলি, থাইয়ের সাথে যে হাড়টা থাকে,
আমাদের হিপ থেকে একদম হাঁটু পর্যন্ত। বুঝতে পেরেছেন? একটু মিউট করে রাখেন। নাজমুল সাহেব হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলতে চান? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আর আমাদের হাতের কনুই থেকে কবজি পর্যন্ত এখানে দুইটা বোন আছে, দুইটা হাড় আছে, এই দুইটার নাম মনে আছে? বলতে পারবেন? রেডিয়াস এবং আলনা। বল। রেডিয়াস আলনা। জি স্যার, রেডিয়াস আলনা। রেডিয়াস আলনা। রাইট, রেডিয়াস এবং আলনা। আলনা। ওকে, থ্যাংক ইউ। সো শিন স্প্লেনটা কেন হয়? এটা বিভিন্ন কারণে হতে পারে। যেমন আপনার এই শিন, এই বোনটাতে ব্যথা হয়। তো ব্যথা হওয়ার কারণ আছে বেশ কয়েকটা রিজনে হয়। যেমন একটা হচ্ছে হার্ড সারফেসে, আপনি যদি মানে কঠিন জায়গায় দৌড়ান, পাকা জায়গায় দৌড়ান, সেই ক্ষেত্রে ব্যথা হতে পারে। পিচের রাস্তার উপরে দৌড়ান, ব্যথা হতে পারে। আপনি পাকা গ্রাউন্ডে খেলছেন, সেই ক্ষেত্রে ব্যথা হতে পারে। জুতার প্রবলেম থাকলেও এই শিন স্প্লেনটাও হতে পারে। আবার অনেক সময় ওভারওয়েটের কারণে হতে পারে। কারোর আপার পার্ট এবং লোয়ার পার্ট, এক এক মানুষের এক এক রকম স্ট্রাকচার থাকে। সো কারোর ক্ষেত্রে মনে করেন কারোর লোয়ার পার্ট চিকন এবং আপার পার্ট অনেক ভারী, আপার পার্ট অনেক ভারী। সো তার ক্ষেত্রে এই যে বডির যে প্রেসার, বডি ওয়েটটা পায়ে তো পড়ছে, সো এই কারণে এই যে পায়ের শিন স্প্লাইন্ট হতে পারে, শিন পেইন হতে পারে। ঠিক আছে, এরপরে রয়েছে ফ্র্যাকচার, ভেঙে যাওয়া। আমাদের হাত পা যে কোনো জায়গায় ভেঙে যেতে পারে। এরপরে রয়েছে কনকাশন। কনকাশন হচ্ছে মাথায় আঘাত লাগা। মাথায় আঘাত লাগার কারণে আমরা অনেক সময় ওই যে মাথা ঘোরে বা হঠাৎ করে সেন্সলেস হয়ে যাই, কোনো কিছু মনে করতে পারি না, এরকম সিচুয়েশন অনেক সময় হয়। সো এইগুলো খেলাধুলা, আপনি ফুটবল খেলছেন, হেড দিতে গিয়েছেন, হেড করতে গিয়ে দুইজন খেলোয়াড়ের মাথায় মাথায় আঘাত লেগেছে, মাথা ফেটে গিয়েছে, হঠাৎ করে সেন্সলেস হয়ে গিয়েছে, বা এরকম হতেই পারে। আমার একবার মাথা ফেটে গিয়েছিল ফুটবল খেলতে যেয়ে। সো এগুলো হচ্ছে কনকাশন। সো এই যে ইনজুরির কথাগুলো বললাম, এগুলো হচ্ছে মোস্ট কমন স্পোর্টস ইনজুরি। সবচেয়ে বেশি স্পোর্টস ইনজুরি এগুলোই, এই ইনজুরিগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না তো স্যার। আমরা চেষ্টা করব এই ইনজুরির উপরে আরেকটা ক্লাস রাখার, যাতে করে আমরা এই ইনজুরিগুলো ট্রিটমেন্টও আমরা জানতে পারি। তাহলে যেটা হবে, আপনারা যখন যারা জানেন তারা তো জানেনই, আপনি যখন ফিজিক্যাল এডুকেশন টিচার হিসাবে কোনো প্রতিষ্ঠানে থাকবেন, আপনার কোনো সহকর্মী আঘাত পেলে, আপনার কোনো স্টুডেন্ট আঘাত পেলে আপনার কাছে আগে আসবে। তো আপনি যাতে কিছু ট্রিটমেন্ট করতে পারেন স্পোর্টস এর ক্ষেত্রে, সেই কমন কিছু ট্রিটমেন্টেরই আমরা 1 মাস ট্রেনিং নেওয়া আছে স্যার। জি ট্রেনিং নেওয়া আছে ফার্স্ট এইডের। স্যার 1 মাস ট্রেনিং করছি স্যার এই বিষয়ে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। এখন আসেন এই স্পোর্টস ইনজুরির প্রিভেনশন বা প্রতিরোধ কিভাবে করা যায়। আচ্ছা, প্রতিরোধ আমরা কিভাবে করতে পারি? অর্থাৎ আমাকে আগে থেকে প্রিপেয়ার্ড থাকতে হবে। প্রতিরোধ এটাই বোঝায় যে আপনাকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে যে এই হতে পারে, তো যাতে না হয় অথবা ঝুঁকি কম থাকে, সেই ক্ষেত্রে আমাকে কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন উপযুক্ত গিয়ার বা সরঞ্জাম পরিধান করা, আপনি ওই যে শিন গার্ড ব্যবহার করা, সেফটি, প্রপার সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করা, হেলমেট, প্যাড, গ্লাভস, তাহলে কি আর এই ইনজুরি হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। সঠিক টেকনিক, ওই যে ভুল টেকনিকের কারণে ইনজুরি হয়, তো সঠিক টেকনিক যাতে অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করলে আর এই ইনজুরির সম্ভাবনা কম থাকবে। শারীরিক প্রস্তুতি, ফিটনেস, যেটা বলছিলাম ল্যাক অফ ফিটনেস, তো প্রপার ফিটনেস যেন থাকে।
প্রপার ফিটনেস থাকতে হবে। আপনি ফুটবল খেলছেন, আপনার ফিটনেস ফুটবল খেলোয়াড়ের মতো হতে হবে। শারীরিক প্রস্তুতি। উষ্ণ আপ, যেটাকে আমরা বলছিলাম ওয়ার্মিং আপ। ওয়ার্ম আপ অ্যান্ড কুল ডাউন। ওয়ার্ম আপ অ্যান্ড কুল ডাউন। ওয়ার্ম আপ অ্যান্ড কুল ডাউনটা কি? ওয়ার্ম আপটা বলছিলাম যে খেলার পূর্বে নিজেকে প্রস্তুত করা, কিছু এক্সারসাইজ, কিছু মুভমেন্টের মাধ্যমে। কুল ডাউনটা কি? কুল ডাউন হচ্ছে খেলা শেষে বা এক্সারসাইজের শেষে ইনজুরির ঝুঁকি কমানোর জন্য আপনি যে খেলার চলাকালীন সময় যে অনেক হিট হয়ে গিয়েছে, আমাদের মাসেলগুলো অনেক হিট পায়, এইটাকে আবার কন্ট্রোল করার জন্য, স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসার জন্য স্পেসিফিক কিছু স্ট্রেচিং বা এক্সারসাইজ আছে যেটার মাধ্যমে আবার স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে নিয়ে আসে। বিশ্রাম, পর্যাপ্ত পরিমাণে যদি বিশ্রাম না নেই তাহলে আমাদের ইনজুরি সম্ভাবনা কমে যাবে। সতর্ক থাকা, খেলার সময় কোথায় কি হচ্ছে, কিভাবে হচ্ছে, অ্যালার্ট থাকা। প্রপার নিউট্রিশন, পর্যাপ্ত পরিমাণ পুষ্টি, খাবার দাবারে কোনো সমস্যা থাকলে হবে না, পর্যাপ্ত পরিমাণ পুষ্টি এনশিওর করতে হবে। চিকিৎসা পরামর্শ কেমন? অনেক সময় আঘাত পেলে আমরা কি করি, একটু ভালো হলে আবার খেলি, এরকম না। ব্যথা একটু কমেছে আবার খেলি, আবার ব্যথা পাই, সো এরকম না করে পুরোপুরি মানে কিউর না হওয়া পর্যন্ত ট্রিটমেন্ট নেওয়া, চিকিৎসকের পরামর্শ নেওয়া, যাতে করে পরবর্তীতে আরো বড় কোনো সমস্যা না হয়ে থাকে। এইগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা স্পোর্টস ইনজুরি প্রতিরোধ করতে পারবো। এখন স্পোর্টস ইনজুরির প্রতিকার আমরা এখানে আমি বলেছি যে আরেকটা ক্লাস দরকার, তবে তার আগে আমরা এই ক্লাসেও কিছু বিষয় ধারণা পাবো। যদি আপনারা দেখেন আপনাদের সামনে বা আপনারা নিজেরাও কখনো স্পোর্টস ইনজুরিতে ভোগেন বা স্পোর্টস ইনজুরি আপনাদের সম্মুখীন হন বা কেউ আপনাদের সামনে স্পোর্টস ইনজুরিতে পড়ে, সেই ক্ষেত্রে খুব কমন কিছু টেকনিক ব্যবহার করতে পারেন সেটা প্রতিকারের জন্য। কেমন? প্রথমত হচ্ছে সুরক্ষা, এটাকে বলা হয় প্রোটেকশন, প্রি ফর প্রোটেকশন। ঠিক আছে, সুরক্ষা অর্থাৎ ওই যে সঠিক সরঞ্জাম, হেলমেট, প্যাড, গ্লাভস এটা ব্যবহার করতে হবে। ইনকেস যদি ইনজুরি হয়ে যায়, ইনজুরির জায়গাটাকে রক্ষা করা। ফর এক্সাম্পল, কোনো জায়গাতে কেটে গিয়েছে, সেখানে কি করা, ওই জায়গাটাতে রক্ত বন্ধ করার জন্য ব্যান্ডেজ বা অ্যান্টিসেপটিক ইউজ করে ওই জায়গাটা সুরক্ষা করা, নিশ্চিত করা। কোনো জায়গা ভেঙে গিয়েছে, সেই জায়গাটাকে সুন্দর করে প্রোটেকশন দেওয়া, যাতে করে আবার এটাতে কোনো অসুবিধা না হয়। এরপরে রেস্ট, আর ফর রেস্ট, বিশ্রাম না। আপনি অসুস্থ হয়েছেন তো বিশ্রাম নিতে হবে, কোনো উপায় নাই। আই ফর আইস, আইস হচ্ছে বরফ। যেখানে আপনার ইনজুরি হয়েছে, ব্যথা কমানোর জন্য, ফোলা কমানোর জন্য 15 থেকে 20 মিনিট করে বরফ প্রয়োগ করতে হবে। 48 ঘন্টা পর্যন্ত, এটা অনেকে বলে থাকে 72 ঘন্টা পর্যন্ত আইস দেওয়া যায়। এরপরে সি ফর কম্প্রেশন, চাপ, ব্যান্ডেজ দিয়ে ওই জায়গাটা আটকানো, যেখানে ইনজুরি হয়েছে চাপ দেওয়া, চেপে ধরলে রক্ত বা ব্লিডিং বন্ধ হয়ে যায়। এরপরে এলিভেশন, ই ফর এলিভেশন, এলিভেশন মানে উচ্চতা, অর্থাৎ আক্রান্ত জায়গাটা হৃদয়ের উচ্চতায় রাখা। হৃদয়ের উচ্চতা বলতে কি, আমাদের অনেক সময় দেখবেন হাতে কোনো প্রবলেম হলে হাত ঝুলিয়ে রাখে না, হাত কি করে, ওই যে মানে বুকের সাথে এটা আটকে রাখে। কাঁধের সাথে এক ধরনের একটা ব্যাগও পাওয়া যায়, আবার অনেকে রশি দিয়ে এটা করে হাতটাকে ভাঁজ করে বেঁধে রাখে। হাত ভেঙে গেলে যেমনটা প্লাস্টার করে ঝুলিয়ে রাখে, নাকি হাতটাকে বেঁধে রাখে বুকের সাথে,
মনে আছে? আপনারা দেখেছেন? জি স্যার, জি হাতটা স্যার, বেঁধে বুকের সাথে বেঁধে রাখে রাখে বুকের স্যার, সাথে। যাতে নাড়াচাড়া বুকের করতে না সাথে পারে বেঁধে স্যার। রাখে, অর্থাৎ হৃদয়ের উচ্চতায় রাখা। কারণ কি? যখন আমাদের মানে ব্লাড পাম্প করে, সো ওই ব্লাড যেন সব জায়গায় সুন্দরভাবে যেতে পারে, সুন্দরভাবে যেতে পারে, সব জায়গায় যেন সার্কুলেশনটা হয় ঠিক মতো। তো আপনারা স্পোর্টস ইনজুরির ক্ষেত্রে এই টেকনিকটা ব্যবহার করতে পারেন, এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে প্রাইস ট্রিটমেন্ট, এটাকে বলা হয় প্রাইস ট্রিটমেন্ট, PRICE। আপনারা কোনো বইয়ে পি ছাড়াও পেতে পারেন, রাইস ট্রিটমেন্ট পেতে পারেন। সো রাইসের চেয়ে আপডেট হচ্ছে এখন প্রাইস, প্রাইসের চেয়েও আপডেট আর একটা আসছে পিচ অ্যান্ড লাভ, PEACE, পিচ অ্যান্ড লাভ। বাট আমরা সেটাতে না যাই, আমরা শুধুমাত্র প্রাইস ট্রিটমেন্টটা আপাতত জানি। ঠিক আছে? ফিজিওথেরাপি, এরপরে ইনজুরি হলে সেই জায়গাতে ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট নেওয়া, যাতে করে আবার পুনরায় আপনি ইনজুরি থেকে রক্ষা পেতে পারেন বা সুস্থ হতে পারেন, ধীরে ধীরে কাজকর্মে ফিরে আসা। এই যে ট্রিটমেন্ট গুলো নিলেন, এরপরে আস্তে আস্তে আবার এক্সারসাইজ শুরু করা, আবার স্পোর্টসে অংশগ্রহণ করা, ধীরে ধীরে ধাপে ধাপে অল্প অল্প করে, যাতে করে আবার আপনার শক্তি ফিরে আসে। যদি সমস্যা বেশি হয়, গুরুতর হয়, সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নাও। বুঝতে পেরেছি পয়েন্টগুলো? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। স্যার তাহলে আমরা এখানে একটা বিষয় আরেকটু আপনাদেরকে হাইলাইট করি, সেটা হচ্ছে যদি কোনো স্পোর্টস ইনজুরি হয়ে থাকে, তাহলে আমরা ইন জেনারেল একটা ট্রিটমেন্ট রেফার করতে পারি বা একটা ট্রিটমেন্ট প্রোভাইড করতে পারি। সেটা হচ্ছে কি বলেছি আমি ট্রিটমেন্টের নাম? প্রায় আর একটা হচ্ছে পিচ অ্যান্ড লাভ ট্রিটমেন্ট, আবার তো আমরা প্রাইস অ্যান্ড প্রেডিকশন। প্রাইস, এটার পূর্বে ছিল এটা হচ্ছে রাইস। রাইস, জি স্যার, পি তে প্রিভেন্ট। তাহলে পি ফর কি? প্রিভেন্ট। আর প্রোটেকশন। ফর রেস্ট প্রোটেকশন। জি স্যার, প্রোটেকশন, সরি, রেস্ট, প্রিভেন্ট মানে তো প্রতিরোধ। জি স্যার, ওটা প্রোটেকশন, পি ফর প্রোটেকশন, সুরক্ষা। আইস, জি স্যার, আইস, আই ফর আইস। I for ice, C for compression and E for elevation. Elevation মানে উচ্চতা, ওই যে হৃদয়ের উচ্চতায় রাখা। ঠিক আছে? প্রাইস ট্রিটমেন্ট। যখন এখন ধরেন আপনার পাশে কারো একজনের মাথা ফেটে গেল, তাহলে কি করতে হবে? তাকে সুন্দর করে শান্তভাবে বসাতে হবে, বসায় ওই যেখানে ফেটে গিয়েছে ওই জায়গাটাতে পরিষ্কার করে চেষ্টা করতে হবে, যত দ্রুত সম্ভব পরিষ্কার করে ওই জায়গাটা চেপে ধরতে হবে, যাতে করে চেপে ধরলে যাতে করে ওই ব্লাডটা বন্ধ হয়ে যায়। চেপে ধরলে রক্তের যে আমরা এর আগে পড়েছি, আপনাদের মনে আছে, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এন্ড প্লাটিলেট। জি স্যার, মনে আছে স্যার। প্লাটিলেটের কারণে কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। জি স্যার। তো যখন চেপে ধরবেন অটোমেটিক ওই জায়গাটাতে রক্ত বন্ধ হয়ে যাবে। এরপরে দ্রুত প্রয়োজন হলে ওখানে একটু অ্যান্টিসেপটিক দিয়ে ওই জায়গাটা ব্যান্ডেজ করে সাথে সাথে তাকে হসপিটালে পাঠাতে হবে। এটা হচ্ছে তার জন্য ফার্স্ট এইড। হঠাৎ করে আমরা বেশি ডাক্তারের কাজ আমরা করতে যাব না, আমাদের যেটা করতে হবে, এটা ফার্স্ট এইডের একটা ডেফিনেশন আছে। ফার্স্ট এইড, FIRST, ফার্স্ট এইড। ফার্স্ট এইডের ডেফিনেশন হচ্ছে first aid is the immediate and temporary treatment. Immediate and temporary treatment which is given to the victim before going to hospital. যেটাকে আমরা প্রাথমিক চিকিৎসা বলি। তো হসপিটালে যাওয়ার পূর্বে বা ডাক্তার বা অভিজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার পূর্বে ইমিডিয়েট যে চিকিৎসা, ইনজুরি হওয়ার পরে ইমিডিয়েট যে ট্রিটমেন্টটা করা হয় সেটাই হচ্ছে ফার্স্ট।
সো একজন ফিজিক্যাল এডুকেশন টিচার আমি বারবার বলি একটা প্রতিষ্ঠানের রোল মডেল হিসাবে কাজ করে। সো তিনিও ফার্স্ট এইড প্রোভাইড করে থাকেন। অনেক প্রতিষ্ঠানে আপনারা কাজ করবেন যেখানে ডাক্তার নাই, যেখানে নার্স থাকে না, ডাক্তার থাকে না। সো আপনাদেরকেও অনেক সময় ফার্স্ট এইডার হিসাবে কাজ করতে হতে পারে। হঠাৎ করে একজনের হাঁটু ঘুরে গিয়েছে, হাঁটু অ্যাঙ্কেল ঘুরে গিয়েছে, হাত ভেঙে গিয়েছে, পা ভেঙে গিয়েছে, হতেই পারে। অ্যাক্সিডেন্ট শুধুমাত্র স্পোর্টস এর ক্ষেত্রে না, রোড অ্যাক্সিডেন্টেও আপনার সামনে আমার সামনে হতে পারে। তো আমরা যদি ফার্স্ট এইডের বিষয়গুলো জানি, আমাদের জন্য ডিল করাটা সহজ হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। জি স্যার। আজকে জি স্যার, বুঝতে পারছি আমরা স্যার। বিশেষ করে আমরা যে টপিকগুলো আলোচনা করেছি স্পোর্টস নিয়ে, এটার প্রতিকার, এটার প্রতিরোধ এবং মোস্ট কমন স্পোর্টস ইনজুরি নিয়ে। সো এই বিষয়গুলো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের লেকচার শিটেই আছে। সো আশা করছি কারো কোনো সমস্যা হওয়ার কথা না। কারোর কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন বা একটা বিষয় জানার জন্য কথা বলতে চাই, মানে এই লেকচার শিট গুলো স্যার অফিসে গেলে কি পাবো স্যার? ইনশাআল্লাহ। জি অফিসে গেলে পাবেন, আমরা অফিস থেকে নিয়ে আসছি, আপনি যোগাযোগ করে নিয়ে আসবেন হবে ওখানে। আর তাছাড়া আপনাদের নেক্সট উইক প্র্যাকটিক্যাল ক্লাস দিয়েছে না? জি 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 স্যার, স্যার, ইনশাআল্লাহ। 8 তারিখে স্যার, শুক্রবার। লেকচার শিটগুলো তো গ্রুপে দিয়ে দিয়েছে স্যার, আমাদের দেখলাম। জি জি জি, অনেকে গ্রুপে দেওয়া আছে, অফিসে দেওয়া আছে। ওকে আর কারো কোনো কোশ্চেন? স্যার এটা কি 8 তারিখে পাওয়া যাবে? বুঝি নাই, আবার বলেন। স্যার প্র্যাকটিক্যাল ক্লাস 8 তারিখে? প্র্যাকটিক্যাল ক্লাস রুটিন অনুযায়ী নেক্সট সপ্তাহে, নেক্সট শুক্রবারে, ফ্রাইডেতে হবে। জি স্যার। ভাইয়া কিন্তু আপনার গ্রুপে তো স্যার দিয়ে দেয়, ওই গ্রুপে একটু সূচিটা একটু ফলো করবেন, ওখানে শিডিউল দেওয়া আছে, একটু দেখবেন। জি স্যার। থ্যাংক ইউ। আর কেউ তালুকদার কিছু স্যার বলতে একটা চান? প্রশ্ন। জি বলেন। নতুন ওই গ্রুপে জয়েন